আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম কে ড্রামা রিসল্টের হিডেন লাভ ড্রামাটি শেষ পর্বে। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বটি দেখনি তারা চাইলে আগের পর্বগুলো দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ডিসক্রিপশনে লিংক দেয়া থাকবে। ড্রামাটি দেখার আগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা এরকম ড্রামা মুভি দেখতে চাও। তাহলে চলো শুরু করা যাক তৃতীয় এপিসোডের শেষের দিকে। আমরা দেখেছিলাম যে পার্টির শেষে জু তাকে তার হোস্টেলে এনে পৌঁছে দেয়। জু তার বন্ধু কিয়ান ফেইকে কল করে জিজ্ঞাসা করে বলে, কিভাবে তুই তোর বউয়ের মন জয় করলি? কিয়ান ফে বলে, বাহ, তুই কি প্রেমে পড়েছিস? জু বলে, কিয়ান ফে বলে, তাহলে দ্রুত তুই তোর মনের কথাটা তাকে খুলে বল, নয়তো সে অন্য কারোর হয়ে যেতে পারে। এটা শুনে পরদিন জু প্ল্যান করে সে স্যাংয়ের সাথে ডেটে যাবে, তাই সুন্দর করে হ্যান্ডসাম হয়ে অফিসে এসেছে। আর তার এই লুক দেখে অফিসে সবাই তার সুন্দর চেহারার প্রশংসা করতে থাকে। তারপর জু চলে আসে স্যাংয়ের হোস্টেলের সামনে আর এসে তাকে কল করে এবং বলে, আমরা একসাথে বেরোবো, দ্রুত বের হো। স্যাংয়ের বান্ধবীরা বলে, আজ প্রথম তুমি ডেটে যাচ্ছ তাই না? খুবই সুন্দর লাগছে তোমাকে। জু দেখে স্যাং ছুটে আসছো তার দিকে আর বলে, আজ ভীষণ রকমের সুন্দর লাগছে তোমাকে। আজ তোমাকে আমি একজনের সাথে পরিচয় করিয়ে দিব। স্যাংয়ের তখন মনে পড়ে যায় গতকালকের কথা, যখন জু বলেছিল যে তার একজন গার্লফ্রেন্ড রয়েছে। এটা ভেবে স্যাংয়ের মন খারাপ হয়ে যায়। তারপর জু তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। তখন তার বস ট্যাংকে বলে, সেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এয়ারপোর্টে। জু সবসময় তোমার কথা আমাদেরকে বলে। তারপর জু ওয়াশরুমে চলে গেলে তার বস বলে, সেদিন তোমাকে এয়ারপোর্টেই শুভেচ্ছা জানানোর সময়টুকু পাইনি, কারণ তখন আমার হাজবেন্ড চলে এসেছিল। সেদিন তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে তখন তার অনেক কষ্ট হচ্ছিল। স্যাং এবার তার ভুলটা বুঝতে পারে। তারপর সেখানে জুয়ের অফিসে সব কলিগরা চলে আসে। তারা মূলত এসেছে জুয়ের গার্লফ্রেন্ডকে দেখতে। তখন জু বলে, ও আমার বন্ধু। এটা শুনে স্যাং মনে মনে বলে, সে আমাকে আগে সবসময় বোন বলে ডাকত, আজ সে আমাকে বন্ধু বলে ডাকলো। তারপর তাদের সবাইকে খেতে বসতে বলে জু, তাকে নিয়ে তার হাত ধরে বেরিয়ে পড়ে। স্যাং বলে, তুমি তোমার বসকে এসব কেন বলতে বললে? জু বলে, আমি চাই না তোমার আর আমার মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকুক, যেটা আমাদের ভবিষ্যৎ সমস্যা তৈরি করবে। আজ স্যাংয়ের জন্মদিন। জু তার জন্য অপেক্ষা করতে থাকে। তখন স্যাংকে তার ক্লাসমেট এসে গিফট দিয়ে বলে, শুভ জন্মদিন, চলো একসাথে তোমার কেক কাটি। স্যাং বলে, সরি, আমি পারবো না, কারণ আজ আমার পছন্দের লোকের সাথে দেখা করতে যাব। এই বলে সে চলে এলেই জু বলে, আমি জানি তোমার পছন্দের মানুষটি কে। স্যাং বলে, কে বলো তো? জু তখন তার কাছে এসে বলে, এই যে দেখো, আমাকে কি তোমার পছন্দ করার সেই লোকটির মতো দেখাচ্ছে কিনা? স্যাং কি বলে বুঝতে পারে না। তারপর তাকে নিয়ে লোকাল বাসে উঠলে জু বলে, আমাকে ধরো, না হলে পড়ে যাবে। স্যাং তাকে কোনো রকম টাচ করলে জু তার হাতটি ভালোভাবে তাকে ধরিয়ে দেয়। তারপর তারা বাসে ঝুলে ঝুলে রোমান্স করতে করতে সিনেমা হলে চলে আসে মুভি দেখতে। মুভি দেখা শেষে জু তাকে ছাদে নিয়ে আসে আর তার জন্য জন্মদিনে সারপ্রাইজ দেয় আর বলে, তোমার কেমন ছেলে পছন্দ? স্যাং বলে, দেখতে সুন্দর, লম্বা এবং দয়ালু হবে। জু বলে, তুমি যা যা বললে এই সব কিছু তো আমার মধ্যে রয়েছে, তো আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? স্যাং তো এটা শুনে চুপ হয়ে যায়। তারপর দুজন দুজনের দিকে অপলকে তাকিয়ে থাকে। পরদিন স্যাংয়ের ক্লাসে জু চলে আসে আর এসেই তার সিটে বসে পড়ে। সবাই তখন বলাবলি করতে থাকে এটা স্যাংয়ের বয়ফ্রেন্ড। স্যাং মনে মনে বলে, সে এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি এখন কি করব? আমার মনে হয় ঘুমের ভান করা উচিত। এই বলে সে ঘুমের ভান করতে থাকলে জু ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় আর তার গালে সেটা করতেই স্যাং উঠে যায়। জু বলে, তুমি ঘুমাওনি? স্যাং বলে, আমি জানি তুমি কি করতে চাইছিলে আমার সাথে। জু বলে, ভালো তো, কি করতে চাচ্ছিলাম আমি? স্যাং বলে, কাছে আসো আগে, তারপর বলছি। জু তখন তার কাছে আসলে স্যাং তার গালে আলতো করে একটা কিস করে ফেলে আর বলে, আমি এটা করেছি তার মানে এই নয় আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি। জু বলে, আচ্ছা, তার মানে আমি করেছি বলে তুমি সেটা সুবিধা নিলে? তারপর ক্লাস টিচার চলে এলে তাদের রোমান্স বন্ধ হয়ে যায়। পরের সিনে জু তার অফিস শেষে করে মেসেজ করে বলে, চলো দেখা করি। স্যাং বলে, আজ পারবো না, কারণ আজ আমার কাজ রয়েছে। এটা শুনে জুয়ের মন খারাপ হয়ে গেলে তখনই সেখানে স্যাং চলে আসে তার জন্মদিনের কেক আর বেলুন নিয়ে। জু বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ আমার জন্মদিন। সাং বলে, বুড়ো মানুষরা সবসময় তাদের জন্মদিনের কথা ভুলে যায়, যেমনটা আমার বাবা ভুলে যেত। জু বলে, আমি তাহলে বুড়ো হয়ে যাচ্ছি তাই? আমার ২৭ বছর হওয়ার আগে তুমি আমাকে বিয়ে করে ফেলো। সাং বলে, আমার পড়াশোনা আগে শেষ হোক, তারপর বিয়ে। সাং তার জন্য জন্মদিনের সমস্ত অ্যারেঞ্জ করে রাখে আর বলে, এখানে একটু দাঁড়াও, আমি নিজ হাতে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। জু তার এত কেয়ার দেখে ভীষণ খুশি হয়। তারপর সাং রেসিপির চার্টে দেখে তার জন্য রান্নাবান্না করতে গিয়ে এক অদ্ভুত কাণ্ড করতে থাকে।
অবশেষে সাং তার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়, কিন্তু তার রান্না জঘন্য হয়েছিল। তারপরেও জু তাকে খুশি করার জন্য বলে অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়ার শেষে জু তার জন্মদিনে উইশ করতে থাকে আর মনে মনে বলে সাংকে যেন আমি আমার জীবনসঙ্গী হিসেবে সবসময় পাই। সাং বলে কি চেয়েছিলে তুমি? সে বলে তোমাকে। এটা শুনে সাং বলে তাহলে আমিও তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলাম। জু বলে তার মানে তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড? তারপর জু তাকে কিস করে আর বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই কখন আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায়ও আনবে না। সাং বলে আমি সবসময় তোমার পাশে থাকব। জু বলে আমার জীবনে কিছু সত্য আছে যা তোমাকে এখন জানানো প্রয়োজন। আমার মা মারা গিয়েছে, আমার বাবা হসপিটালে কোমায় চলে গিয়েছে। সেদিন বাবা মদ খেয়ে গাড়ি চালানোর কারণে জিয়ার বাবাকে অ্যাক্সিডেন্ট করে। বাসায় এসে বাবা পলাতে চাইলে আমি পুলিশকে ফোন করে সত্যটা বলে দেই, আর এটা শুনে বাবা মেনে নিতে না পেরে সুইসাইড করে, এখন কোমাতে আছে। এই মুহূর্তে আমার তেমন কিছুই নেই যা দিয়ে আমি তোমাকে হ্যাপি রাখতে পারবো। সাং বলে আমার এসব কিছুই চাই না, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। পরদিন সাং লাইব্রেরিতে যাচ্ছিল পড়ার জন্য। জু তাকে এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার পড়ার টেবিলের পাশে বসে তাকে দেখতে থাকে। সাং বলে আমাকে দেখবে তুমি, তাই তো? তো ভালো করে দেখে নাও। এইবার হয়েছে? জু বলে না, আমার মন এখনো ভরেনি। সাং বলে এখন আমাকে পড়তে দাও, তুমি তোমার কাজ করো গিয়ে। তারপর সাং বিছানায় শুয়ে শুয়ে পড়তে থাকে আর জু রুমে ঢুকতেই সে নিচে পড়ে যায়। জু বলে তুমি এখানে কি করছো? সাং বলে আমি এভাবে পড়তেই ভালোবাসি। জু তাকে টেনে বিছানায় নিয়ে যায় আর বলে এইবার ভালোবাসছো? সাং তাকে এতটা কাছ থেকে দেখে তাকে সরিয়ে দেয় আর বলে তুমি এভাবে আমার কাছে এসো না, আমি অনেক বেশি নার্ভাস হয়ে পড়ি। জু তার এমন কথা শুনে তাকে নিয়ে মজা করতে থাকে। রাতের বেলা ক্যানফি জুকে ফোন করলে জু বলে আমার প্রপোজালও অ্যাকসেপ্ট করে নিয়েছে। ক্যানফি বলে তুই তো তাহলে এখন প্রেম করছিস, তাহলে সবাইকে বিষয়টা জানাতে হয়। এই বলে দ্রুত তাদের গ্রুপে এই কথাটা সবাইকে বলে দেয়। তারপর বলে মেয়েটা কে রে? জু বলে সে আমার শহরেই থাকে, এমনকি তোর বিয়েতেও সে গিয়েছে। ক্যানফি বুঝে যায় এটা অন্য কেউ না, ইয়ানের ছোট বোন সাং। ক্যানফি বলে ইয়ান যদি জানতে পারে তুই ওর বোনের সাথে প্রেম করে বেড়াচ্ছিস তাহলে তোকে মেরেই ফেলবে, আর আমিও আজকে তোর সাথে নেই। এই বলে সে কল কেটে দেয়। তখন ইয়ান ফোন করে বলে অবশেষে তুই প্রেম করে বেড়াচ্ছিস, তাহলে বল তোর গার্লফ্রেন্ডটাকে। জু বলে বলবো, সময় হলে সব জানতে পারবে। রাতের বেলা জু আর সাং একসাথে রোম্যান্স করতে করতে বাড়ি ফিরছিল। তখন সাংয়ের ভাই ইয়ান তাকে ফোন করে বলে তুই এখন কোথায় আছিস রে? সাং বলে আমি এখন হোস্টেলে ফিরছি ভাইয়া। ইয়ান বলে তার মানে যে মেয়েটা এইমাত্র একটা ছেলের সাথে ধরে হাঁটছে সেটা তুই? এটা শুনে তো সাং অবাক হয়ে যায়। ইয়ান এসে সাংকে হোস্টেলে ফিরে যেতে বলে আর জুকে বাড়তে শুরু করে আর বলে তোর এত সাহস কি করে হয় আমার বোনের সাথে প্রেম করার? জু বলে তোর যত ইচ্ছা আমাকে মার, তবুও বলবো আমি তোর বোনকে অনেক ভালোবাসি। তারপর ইয়ান তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে আর বলে দুনিয়াতে আর কোনো মেয়ে ছিল না আমার বোনের সাথে তোকে প্রেম করতে হলো, চল বাসায় যাব তোর। তারপর তার বাসায় গিয়ে দেখে মেয়েদের জুতো। ইয়ানের বুঝতে বাকি রইল না যে এই জুতোগুলো তার বোনের। তারপর সে ফ্রিজ খুলে খাবার খেতে গেলে দেখে সানের পছন্দের সমস্ত খাবার সেখানে রাখা হয়েছে। ইয়ান বুঝতে পারে তাদের সম্পর্কটা অনেক দূরে গিয়ে গেছে, তাই ইয়ান তাদেরকে মেনে নেয়। পরদিন জু মাস্ক পরে থাকে আর বলে আমার ঠান্ডা লেগেছে তাই মাস্ক পরে আছি। কিন্তু সাং মাস্ক সরালে দেখতে পায় তার গালে আঘাতের চিহ্ন। সাং বুঝে যায় তার ভাই তাকে অনেক মেরেছে, তাই দ্রুত তার ভাইকে গিয়ে মারতে থাকে আর বলে আমার ভালোবাসার মানুষকে আঘাত করার সাহস তোর কি করে হলো? আজ থেকে তুই আর আমার সাথে কোনো কথা বলবি না। এই বলে রেগে যেতে থাকলে জুটাকে কনভিন্স করে নিয়ে আসে আর বলে তুমি তোমার ভাইয়ের উপর রেগে থাকলে হবে না, কেননা সে শুধু আমাকে মারেনি, আমিও তো তার উপর হাত তুলেছিলাম। এটা শুনে সাং বলে তোমার সাহস কি করে হয় আমার ভাইকে মারার? ওকে মারার অধিকার শুধুমাত্র আমারই রয়েছে, বুঝলে? এটা শুনে ইয়ান বেশ মনে মনে খুশি হয়। তারপর খাওয়া দাওয়া শুরু হলে জু সাংকে খাবার বেড়ে দিচ্ছিল। ইয়ান বলে অন্তত আমার সামনে এসব আহ্লাদ বন্ধ কর। এই বলে রেগে গেলে সাং আরও বেশি করে জুকে খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়ার শেষে জু সাংকে তার হোটেলের সামনে এনে পৌঁছে দেয়। ততক্ষণে ইয়ান ঘুমিয়ে পড়ে আর এই সুযোগে জু তাকে একটা কিস করে নেয় আর বলে সারাদিন ধরে এই জিনিসটার অপেক্ষা করছিলাম, কিন্তু তোমার ভাইয়ের জন্য পারি নাই। তারপর সাং ইয়ানকে জাগিয়ে বলে তুমি কি আমার বয়ফ্রেন্ডকে ড্রাইভার মনে করছো? জলদি সামনে সিটে এসে বসো। জু সাংকে ফ্লাইং কিস দিতে থাকে বেশি বেশি করে, যাতে করে ইয়ান আরও রেগে যায়। পরের সিনে ইয়ান বলে এই পৃথিবীতে সাং আমার আদরের একমাত্র বোন, তুই কখনো আমার বোনকে ধোকা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু তোকে জিন্দা মেরে ফেলবো। জু বলে তুমি নিশ্চিন্তে থাকো, আমার আদরের ছোট ভাই, আমি ওকে অনেক হ্যাপি রাখবো। তারপর একদিন রাতে জু সাংকে গেম শেখাচ্ছিল আর খেলা শেষে সাং উঠে যেতে লাগলে তার চুলের সাথে জুয়ের শার্টের বোতাম আটকে যায়। সাং সেটা খুলতে গেলে তার অনেক নিকটে চলে আসে আর এই সুযোগে জু তাকে কিস করতে থাকে। সাংয়ের চুল আটকে থাকার কারণে সেও ছুটতে পারে না।
তারপর ছুটিতে তারা সবাই বাড়িতে চলে আসে আর তাদের এই সম্পর্কের কথা ধীরে ধীরে সাংয়ের বাবা মা জেনে যায়। কিন্তু তারা কোনোভাবেই জুকে মেনে নিতে রাজি হচ্ছিল না, কারণ জুয়ের পরিবারের মা বাবা কেউই বেঁচে নেই। জু আজ তার শহরে ফিরে যাচ্ছে, তাই সাংও সিদ্ধান্ত নেয় সেও চলে যাবে। তখন তার মা বাবা তাকে বাধা দিলে সাং বলে, আমি এখন প্রাপ্তবয়স্ক আর আমার সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারবো। এখন থেকে জুয়ের সকল সমস্যা আমার নিজেরও সমস্যা। তোমরা তাকে হয়তো বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমাকে তো বিশ্বাস করতে পারো। সে আমাকে অনেক ভালোবাসে মা। তারপর সাং এয়ারপোর্টে পৌঁছে গেলে জু এসে দেখে সাং কাঁদছে আর বলে, কেন কাঁদছো তুমি? সাং বলে, সেদিন আমি যখন প্রথম এয়ারপোর্টে এসেছিলাম তখন আমি কোনো অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসিনি। ওই দিন আমি আমার ভাইকে ফোন করে বলতে শুনেছিলাম কেউ তোমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে, যেটা আমি মেনে নিতে না পেরে তোমার সাথে দেখা করার জন্য ছুটে এসেছিলাম। শুধু তাই না, আমি তোমাকে আরও একটা মিথ্যে কথা বলেছিলাম। সেটা হলো, এই শহরে আসার পর থেকে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। যেদিন তুমি প্রথম আমার ভাইয়ের সাথে আমাদের বাড়িতে এসেছিলে সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে আসছি। জু তার এইসব কথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, সে কারণেই তুমি ছুটে এসেছো? সাং বলে, যদি তুমি আমার মা বাবার কথা শুনে আবার আমার থেকে দূরে সরে যাও সে কারণে। জু বলে, তারা যদি আমাদেরকে মেনেও না নেয় তবু আমি তোমাকে ছেড়ে যাব না। প্রয়োজনে আমি তোমাকে চুরি করে আমার কাছে রেখে দেব। তারপর বাসায় এসে জু সাংয়ের সাথে কাটানো মোমেন্টসগুলো মনে করতে থাকে। তখন সাং এলে তাকে বলে, আমি সত্যি সরি, তুমি এতদিন ধরে আমাকে ভালোবেসে আসছো, অথচ আমি সেটা বুঝতেও পারিনি। কখনো আমি তোমাকে কাঁদানোর জন্য সত্যি সরি। এটা শুনে সাং তাকে কিস করতে থাকে। কয়েকদিন পর জু তার বাবার হসপিটালে গিয়ে বলে, বাবা, যদি তুমি সেদিন নিজের অপরাধ আইনের কাছে স্বীকার করে নিতে তাহলে আজ আমার মা বেঁচে থাকত। তোমার ভুলের কারণেই দিনের পর দিন মা কষ্ট পেতে পেতে আজ অনেক দূরে চলে গিয়েছে। তুমি পারলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। তখনই তার বাবা চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নেয়। জু তখন সাংকে জড়িয়ে কান্না করতে করতে বলে, আজ থেকে পৃথিবীতে আমার মা বাবা বলতে কেউ বেঁচে রইল না। সাং তাকে সান্ত্বনা দিতে থাকে আর তাকে তার মায়ের কবরের পাশে নিয়ে আসে। সাং তখন জুয়ের মাকে কথা দেয় আর বলে, আমি যতদিন বাঁচব ততদিন ওর পাশেই থাকব, কখনো ওকে একা রেখে যাব না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সবসময় আপনার ছেলের খেয়াল রাখব। কয়েক বছর পার হয়ে যায়। আজ জু তার পরিশ্রম দিয়ে অনেক বড় বিজনেসম্যান হয়ে গিয়েছে। তাই সে আসে সাংয়ের মা বাবার কাছে তাদের বিয়ের কথা বলতে। তখন তারা জুয়ের প্রস্তাবে এক কথাই রাজি হয়ে যায়। জু বলে, আমি আপনাদের মতো ভালো মা বাবা পেয়ে অনেক খুশি। এটা শুনে ইয়ান বলে, আমাকে চোখে পড়ছে না তোর? খুব ভালো একটা ভাইও তো পেয়েছিস নাকি? ওইদিকে সাং তার ভার্সিটিতে রয়েছে। তখন জু তাকে ভিডিও কলে বলে, আজ তোমার মা বাবা আমাদেরকে মেনে নিয়েছে। এটা শুনে তো সাং অনেক খুশি হয়ে যায়। কয়েক মাস পর ভার্সিটির ছুটি হয়ে গেলে তার সবাই মিলে সমুদ্রে বেড়াতে আসে। তখন তারা সবাই সাংকে সারপ্রাইজ দেয়। আজ জু সাংকে প্রপোজ করবে। তখন সেখানে মা বাবা এবং ভাইকে ফোন করে আসতে বলে তার বন্ধুরা। জু তখন হাঁটু গেড়ে বসে সাংকে বলে, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবে? এটা শুনে সাং তখন হাসিতে ফেটে পড়ে আর তার হাতটি বাড়িয়ে দেয়। তার পরপরই তারা কিস করতে শুরু করে। আর এখানেই রোমান্টিক গল্পটির এন্ডিং হয়। আর এখানেই আমাদের ড্রামা মুভিটি শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের কোনো ড্রামা মুভির ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।